আমি বৃহত্তর পরিসরে বাংলাদেশে এই মুহূর্তে নারী কেন্দ্রিক যে বিতর্কগুলো হয়েছে, বিশেষ করে যে নারী কমিশনের সাহস রিপোর্টের পরে, সেই প্রেক্ষিতে এটাকে দেখার এবং সেজন্য আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এইটি একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় এবং এটার ২-৩টি বিষয় আঙ্গিক আছে আপনারা এই মুহূর্তে দেখেছেন। একটি আছে দলের পক্ষ থেকে মনোনয়নের বিষয়। I am Ox. এবং এটি করা তুলনামূলকভাবে সহজ, এটা অবশ্যই করা দরকার এবং আরপিও সংশোধনের মাধ্যমে এটা করা সম্ভব এবং এটাকে কার্যকরী করার জন্য কি ধরনের ব্যবস্থা হতে পারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এটা একই সাথে চিন্তা করার বিষয় আছে। কারণ যদি ঠিক মতো না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই দলের উপরে কি ধরনের অভিশংসন আনবেন সেটাও কিন্তু পরিষ্কার করতে হবে। ওইটা কিন্তু পরিষ্কার নেই, ওটার ফলে কি পুরো দলই অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়ে যাবে নাকি নির্দিষ্ট সীমানাতে হবে ইত্যাদি, এইটা একটা বড় বিষয় আছে। এইটা করা সহজ, এটা অবশ্যই করতে হবে। দ্বিতীয় একটি বিষয় আমার মনে হয় সাধারণভাবে ঐকমত্য বিরাজ করে, সেটা হলো নারীদের আপনি যতজনকেই দেন না কেন তাদের অবশ্যই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। এই দ্বিতীয় একটি বিষয়ের প্রতি আমার মনে হয় যে পরিষ্কারভাবে আমাদের ঐকমত্য আছে এবং সেটার ব্যাপারে, এবং সেখানে যখন ভোটটা হবে এটা নারী পুরুষ নির্বিশেষে ভোট দিবে এবং সে শুধুমাত্র নারী প্রতিনিধিত্ব করে না, তাকে খণ্ডিত প্রতিনিধিত্ব না দিয়ে তাকে পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বের অংশ হিসেবে সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। যেই আসনেই আপনি দেন না কেন, যেই আসন সংখ্যার ভিত্তিতে আপনি করেন না কেন, প্রত্যক্ষ ভোট এবং সর্বজনীন ভোট, এটা আমার কাছে দ্বিতীয় একটি বিষয় আমার কাছে মনে হয়। তৃতীয় বিষয় যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে যা আছে আমাদের সেটার উপরে ভিত্তি করে গড়া উচিত। একদম সম্পূর্ণভাবে নতুনভাবে কিছু করতে যাওয়া এইরকম একটা উত্তরণকালীন সময়ের ভিতরে কষ্টকর হবে বলে আমার কাছে মনে হয়। সেহেতু এই মুহূর্তে যদি 50টা আসন থাকে সেটা যদি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হয় তাহলে আমরা এটাকে 100 বা কোনো একটাতে পৌঁছানোর অংশ হিসেবে দেখতে পারি। যদিও দ্বি প্রতিনিধিত্বের বিষয় থাকে, দ্বৈত প্রতিনিধিত্ব, তা সত্ত্বেও আমার কাছে মনে হয় যে একটি এই মুহূর্তে করার জন্য সহজ, আগামী দিনে কি হবে এটা প্রত্যক্ষ ভোট এবং পরবর্তীতে আসন সংখ্যা বাড়িয়ে নারীদের জন্য এবং সাধারণ আসন এবং নারীদের আসন দুটোকে রাখার দরকার এবং উভয় ক্ষেত্রে সর্বজনীন ভোটের ব্যবস্থা রাখা দরকার আর কি এটা। এবং সেটা যদি আমরা প্রত্যক্ষ ভোট করি তাহলে যে ইস্যুটা সবসময় ঘুরে ফিরে আসে, যেটা উচ্চ পক্ষ সৃষ্টি করলে যেই বিতর্কটা আসে সেটা হলো দলের আনুপাতিক ভাবে নাকি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নাকি ভোটের আনুপাতিক ভাবে, এই আনুপাতিকের বিতর্ক থেকে আমরা তাহলে মুক্ত থাকতে পারি, তাহলে আমরা প্রত্যক্ষ ভোটের ভিতরে এখানে যেতে পারি। আমার এই কথাগুলো বলার ক্ষেত্রে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সেটা হলো যে 96 সালের সংসদে আমার মা আসন থেকে টাঙ্গাইলের ছিলেন আওয়ামী লীগের থেকে, এবং আমি খুব কাছের থেকে দেখেছি ওনাদের কাজের ক্ষেত্রে কি সমস্যা। প্রথমত হলো রাজনৈতিক ভাবে ওনারা হীনমন্যতায় ভোগেন, এটা রাজনৈতিক ভাবে হীনমন্যতার ভিতরে থাকেন কারণ ওনাদের অনেকেরই সাংগঠনিক ভাবে কোনো অবস্থান থাকে না। অনেক সময় বাইরে থেকে সামাজিক ভাবে ওরা প্রতীকী অর্থে ওনাদের বিভিন্ন সময় নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছে। দ্বিতীয়ত যেটা দাঁড়িয়েছে সেটা হলো গড়ে 3টে থেকে 4টি আপনার সংসদীয় এলাকাকে ধরে একজন নারী সংসদ দ্বারা, তাহলে মাথা পিছু নাগরিক গড় পিছু ওনাদের মনোযোগ দেওয়ার সুযোগ অত্যন্ত কম থাকে এবং প্রত্যক্ষ সেই যোগাযোগগুলো অনেক সীমিত হয়ে যায়। তৃতীয়ত ওনাদের যে আর্থিক ব্যবস্থা এবং বরাদ্দগুলো থাকে সেগুলি প্রথমত হলো কম দেওয়া হয় এবং ওনারা সেহেতু দ্বিতীয় শ্রেণীর সংসদ সদস্য হিসেবে বিবেচিত যেহেতু হয় অনেক ক্ষেত্রে, এবং একই সাথে যে অংশ দেওয়া হয় সেটাও 3টি সংসদীয় এলাকার জন্য ওনাকে খরচ করার ব্যাপারে থাকে। এটা খাবিখাট জিনিস অথবা স্কুল কলেজ ইত্যাদি মন্দির মসজিদের দিকে যাওয়ার ক্ষেত্রে সেগুলিও আর্থিকভাবে সেইভাবে থাকে না। এবং যেহেতু ওনাদের কোনো রাজনৈতিক ভাবে অবস্থান নেই সেহেতু আপনারা যতই আপনারা সংসদীয় মানে ভাবে আমরা প্রতিনিধিত্বের কথা বলি কেন, ওনাদের যদি দলীয় ভাবে অবস্থান শক্তিশালী না থাকে তাহলে কিন্তু ওনারা রাজনৈতিক এই সুযোগকেও কিন্তু ঠিক মতো করে ব্যবহার করতে পারেন না। আমি সেটা নিজেকে কাছের থেকে দেখি।